ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালা স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছে। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম শেখ হাসিনা তার নিরাপত্তা ভাঙলেন। আজ সকালে তার একটি এক্সপ্লোসিভ ইন্টারভিউ সামনে এসেছে। আর মজার বিষয়, এই ইন্টারভিউটা শুধু ভারতীয় মিডিয়ায় নয়, একাধিক বড় ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসেও পাঠানো হয়েছে। হাসিনা সরাসরি ইউনূসকে সতর্ক করে বলেছেন যে মাইন্ড ইউ, ভারত সব দেখছে, এটা ভাববেন না যে ভারত চুপ করে বসে থাকবে। তিনি আরও বলেছেন, ইউনূসের হাত থেকে ক্ষমতার লাগাম ইতিমধ্যেই ফসকে গেছে, দেশে হিংসা এখন নর্মালাইজড হয়ে গেছে, আর তিনি একজন নেতা হিসেবে কমপ্লিটলি ফেইল। এখন প্রশ্ন, হাসিনা এতটা কেন রেগে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখনো ভারতের সাথে সব সম্পর্ক ঠিক না করেন তাহলে এর পরিণতি অনেক ভয়াবহ হবে, এবং তিনি আরো অনেক হুঁশিয়ারি দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং আজকে আবার সকালে দেখা গেল যে ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেখানেও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে এরকম ব্যবহার এবং এরকম অরাজকতা সৃষ্টি করা ঠিক হবে না, এর মাসুল দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 1 বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে। এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে পাল্টে যাবে। এখন এই সময় এসে গেছে। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন, পাকিস্তানকে বাদ দিয়ে। এখন পাকিস্তানকে বাদ কেন? পাকিস্তানে যদি উনি যান, যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন। সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন। বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, কি বলে আরবিয়ান দেশগুলো, এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি। এদিকে আমেরিকায় তো উনি যাবেন না, আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না। কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছে যারা, এবং ডেমোক্র্যাট রয়েছে, রিপাবলিকানরা রয়েছে, তারা এখন ইউনূসের উপরে প্রচন্ড খাপ্পা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে। তাহলে পরে যে মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, মেক্সিকো জায়গা দিচ্ছে না। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে, ওনার মানে চাপটা কেন বাড়ছে। এক হচ্ছে, গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনোকোজিভ, তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, 9:30-এ সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন 6 মিনিট 30 সেকেন্ডের জন্য, মাত্র 6 মিনিট 30 সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয়। উনি চাও খাননি, একটা পুতিনের চিঠি, রাষ্ট্রপতি পুতিনের একটা খামবন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন, বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন। তো উনি জানতে চান চিঠির বিষয়বস্তু কি আছে, আমায় যদি আপনি একটুখানি বলেন। তা তখন আলেকজান্ডার ভ্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন, বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল, সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে
ভারত ছিল। আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য, তাহলে এখন যদি ভারত কোনো রকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে। এটাও হলো গিয়ে দুই। একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে এর মধ্যে ঢুকে বললো রাশিয়া, চীন তো আগেই কেটে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল। এখন এই যে চাপ, এত চাপ তিনি রাখবেন কোথায়? এখন এরপরেতে আমি বলি 24 তারিখ, এই মানে পরশু দিনকে 24 তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার 4:30 সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন। খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনূসের সঙ্গে যখন ফোনটি এসেছিল। ওখানে আর কি ছিলেন? ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয়, আমি যা জানতে পেরেছি, খলিলুর বলেছেন ইউনূসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা। দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে, সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে। একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে, রাজনৈতিক বন্দী করা বন্ধ করা হয়েছে, অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু উল্টে কি দেখলাম আমরা? উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন। উনি তো সন্ত্রাসবাদী, বা ওনার হাতে এখন কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে। এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে, এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় 8,000 জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে। সব হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক। এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে শেখ হাসিনা, তার ব্যাপারে ঢাকা কি ভাবছে? তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে, পূর্ণ নিরাপত্তা দিয়ে। তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন, এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন? তখন খলিলুর রহমান বলেন, একটু ফোনটা আপনি ধরুন। তখন বোধহয় ফোনে চাপাটাপা দিয়ে ইউনূসের সঙ্গে কথা হয়েছে। তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা 100% আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং খুব শীঘ্রই এই জিনিসটা, এই আবহাওয়া তৈরি হয়ে যাবে, এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে 1 মিনিট ধরবেন। এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায়, তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, জয়শঙ্করজিকে জানানো হয়, এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে। তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই কথাবার্তা হয়েছে, আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন? উনি বলেন, আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি করে রেখে দিয়েছি, সমস্ত নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে, এবং ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে। সঙ্গে যাবে 2 ব্যাটালিয়ন কমান্ডো। তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ, ফার্দার অর্ডার, তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন, এবং বাংলাদেশে হাসিনার যেখানে থাকবেন, এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে, কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে। একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে, শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে। এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে। একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে, সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে, এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে। সেটা গুনেই যাচ্ছে, 1 বছর ধরে সেটা গুনে যাচ্ছে। হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন, তারপর বঙ্গভবনের কাজগুলো শুরু হবে, বঙ্গভবনের কাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন, অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন। ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন, তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন। এর মধ্যে বঙ্গভবন সারানো ফারানোর যে কাজগুলো, সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে, সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে। এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা, আমরা পুরো সমুদ্রতট ঘিরে রেখে দেবো, যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে। আর এই পাকিস্তান
যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। ফলে ইউনূস সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ, কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে, যে ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে, তিনি যদি হৈ হৈ করে বিজয়ী হয়ে যান, তাহলে পরে ইউনূসের ছাড় নেই। আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনূসের ছাড় নেই। ইউনূসকে ভারত পালাতে দেবে না, ইউনূস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে। আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি, মোহাম্মদ ইউনূসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে। মনে পড়ছে আপনাদের? অত্যন্ত করুণ হবে। সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি। এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম, আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক কিছু ভিডিও করেছেন, অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন, ওপার থেকে এপারে গিয়েছেন। আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু একটা কথাই বলেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন। তফাৎটা শুধু এইটাতে হলো, আর কোনো জায়গায় তফাৎ হয়নি। আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরকমভাবে আছি। আওয়ামী লীগের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে হাত জোর করে আমি বিদায় নেব। বন্ধুরা, আজ সীমান্তে যা কিছু দেখা যাচ্ছে সেটা শুধু সেনা মোতায়েনের গল্প নয়, এটা যেন একটা বড় ভূকম্পনের আগের প্রথম কম্পন। যে মাটিতে একদিন ভারতীয় সেনারা রক্ত ঢেলে একটা নতুন দেশের জন্ম দিয়েছিল, আজ ঠিক সেই মাটি থেকেই ভারতের দিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান পুরো প্রস্তুত, বাংলাদেশ নিজের অবস্থান পুরোপুরি বদলে ফেলেছে, আর ভারত বাইরে থেকে হয়তো চুপচাপ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ভারত একটুও ঘুমাচ্ছে না। একটা প্রতিবেশী দেশ যে দশকের পর দশক ভারতের বন্ধুত্বের সুযোগ নিয়েছে, ভারতের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার সাহায্য পেয়েছে, আজ সেই দেশই ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগাড় করছে। আজ আমি আপনাদের সামনে যে কথাগুলি বলতে যাচ্ছি সেগুলি কোনো অফিসিয়াল স্টেটমেন্টে নেই, কোনো প্রেস কনফারেন্সও বলা হয়নি, কিন্তু আপনি যদি ডেটা পড়েন, যদি জিওপলিটিক্সের ভাষা বোঝেন, তাহলে পুরো ছবিটা আপনি স্পষ্ট হয়ে উঠবে। প্রশ্নটা খুব সোজা কিন্তু ভয়ঙ্কর। ভারতীয় উপমহাদেশে কি সত্যি ভারতের চারপাশে একটা বড় আন্তর্জাতিক গেম শুরু হয়ে গেছে? এমন কোনো পরিকল্পনা কি সক্রিয় হয়েছে যা ভারতের নিরাপত্তার জন্য গভীর হুমকি হয়ে উঠতে পারে? এইসব প্রশ্নের উত্তরই আমরা এই ভিডিওতে ধাপে ধাপে বুঝবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে যদি আপনি চান ভারতের কথা পুরো দুনিয়া শুনুক, যদি আপনি চান দেশটা প্রতিটা ক্ষেত্রে সেলফ রিলায়েন্ট হয়ে উঠুক, তাহলে ভিডিওটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব বাটন চেপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটায়। CNN-18 একটি বিস্ফোরক এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আর বাংলাদেশ খুব দ্রুত একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের দিকে এগোচ্ছে। এই চুক্তির ড্রাফট পুরোপুরি তৈরি, এখন শুধু সই হওয়াটাই বাকি। তাহলে প্রশ্ন উঠছে, সবকিছু যদি রেডি থাকে তাহলে এখনো সই হলো না কেন? এর কারণটা ভীষণ টেকনিক্যাল। মোহাম্মদ ইউনূসের বর্তমান সরকার আসলে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আর ঠিক সেই কারণেই এত বড় আর স্পর্শকাতর একটি চুক্তিতে তারা আপাতত ব্রেক কষে আছে। কিন্তু একটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশে যেই মুহূর্তে নির্বাচন হবে এই ডিলটা তখনই ফাইনাল হয়ে যাবে। এখন প্রশ্ন, এর মানে কি দাঁড়ায়? এর মানে খুব সোজা। আগামীকাল যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে বাংলাদেশ কার্যত বলছে যে আমরাও এই যুদ্ধে পাকিস্তানের পাশেই দাঁড়াবো। অর্থাৎ ভবিষ্যতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আর সীমাবদ্ধ থাকবে না, এটা বদলে যেতে পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান প্লাস বাংলাদেশে। সব থেকে শকিং ব্যাপারটা কি জানেন? বাংলাদেশ হাত মেলাচ্ছে ঠিক সেই দেশের সঙ্গে যে দেশ 1971 সালে তাদের নিজের নাগরিকদের ওপরই ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। এটা কিন্তু সৌদি আরবিয়া পাকিস্তান ডিফেন্স ডিলের মতো নয়। সৌদি আরব খুব পরিষ্কারভাবে বলেছে, তোমাদের আর ভারতের লড়াইয়ে আমরা ঢুকবো না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান কেসটা একেবারেই আলাদা। এই দুই দেশই অর্থনৈতিকভাবে দুর্বল, তাই এখানে বড় অস্ত্রের চেয়েও বেশি চলছে ভারতের বিরুদ্ধে মরাল সাপোর্ট আর কভার্ড কনস্পিরেসি গেম। এখানে আরেকটা বড় বাস্তবতা আছে, ভারত আর বাংলাদেশের মধ্যে আছে দুনিয়ার সব থেকে দীর্ঘ স্থল সীমান্ত। নির্বাচনের পরে যদি এই ডিফেন্স প্যাক্ট সই হয়, তাহলে সেটা ভারতের রেড লাইনের সব থেকে বড় লঙ্ঘন হবে। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কি ভারত ঘুমিয়ে আছে? উত্তর একটাই, একদম নয়। ভারত ইতিমধ্যেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা রিং ফেন্স করে ফেলেছে। মিজোরামে ভারত তার চতুর্থ বড় ডিফেন্স বেস তৈরির প্রস্তুতি নিচ্ছে। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ এখন ধীরে ধীরে একটা ফ্রেন্ডলি নেইবার থেকে একটা হস্টাইল নেইবারের দিকে এগোচ্ছে। এই ডিফেন্স প্যাক্ট যদি সই হয়, তাহলে বাংলাদেশের চারপাশে এমন স্ট্র্যাটেজিক
সাইকোলজিক্যাল এনসার্কেলমেন্ট তৈরি হবে, যার ফল তাদের জন্য হবে এক্সট্রিমলি পেইনফুল। এখন আসি সব থেকে বড় প্রশ্নে, এই পুরো ষড়যন্ত্রের মাথা আসলে কে? এটা কি শুধু চীনের চাল, নাকি পশ্চিমী দেশগুলিরও এতে হাত আছে? চীন তো খোলাখুলি অস্ত্র সরবরাহ করছে, কিন্তু পশ্চিমের ডবল স্ট্যান্ডার্ডস দেখুন। সম্প্রতি এক কট্টরপন্থী নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পর যে প্রকাশ্যে ভারত বিরোধী বিষ ছড়াতো, তার জন্য আমেরিকান আর ইউরোপীয় দূতাবাস শোকবার্তা জারি করছে। ভারতের প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল খুব স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমী দেশগুলি কোথাও না কোথাও বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দিচ্ছে। তাহলে কি সম্ভব যে চীন আর পশ্চিম ভারতকে ঘিরে ফেলতে সেম পেজে চলে এসেছে? সবকিছুর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের আসন্ন নির্বাচনের মধ্যে। পাকিস্তানের আইএসআই পুরো শক্তি ঢালছে যাতে জামাতে ইসলামী জেতে। যদি তারা জেতে, এই ডিফেন্স ট্রিটি প্রায় নিশ্চিত। কিন্তু যদি খালেদা জিয়ার দল ক্ষমতায় আসে, তাহলে হয়তো আলোচনার একটু জায়গা থেকে যাবে। বাংলাদেশকে এটা বুঝতেই হবে, এখন পর্যন্ত ভারত $8 থেকে $9 বিলিয়ন সফট লোন দিয়েছে মাত্র 1% সুদে। ডিফেন্স আধুনিকরণের জন্য প্রায় $500 মিলিয়ন দিয়েছে, আর বিদ্যুৎ সরবরাহ, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ সবকিছুতেই ভারত পাশে দাঁড়িয়েছে। এরপরেও যদি তারা অ্যান্টি ইন্ডিয়া পদক্ষেপ নেয়, তাহলে তার ফল হবে সিরিয়াস এবং আনঅ্যাভয়েডেবল। গতকাল সন্ধ্যায় ত্রিপুরা থেকে এমন একটি খবর এলো যা শুনে ঢাকাতে কার্যত হইচই পড়ে যায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই নিশ্চিত করেছেন ইন্ডিয়ান আর্মি ভারত বাংলাদেশ সীমান্তে তাদের একটি স্পেশাল ব্যাটালিয়ন মোতায়েন করেছে। কিন্তু আসল চমকটা এখানে, প্রশ্নটা কোন ব্যাটালিয়ন? বন্ধুরা, এটা সেই 1971 সালের সেই ঐতিহাসিক ব্যাটালিয়ন যারা পাকিস্তানকে দুই টুকরো করার ক্ষেত্রে ডিসিসিভ রোল নিয়েছিল। এই ইউনিটকে সীমান্তে পাঠানো মানে শুধু নিরাপত্তা জোরদার করা নয়, এটা একেবারে পাওয়ারফুল স্ট্র্যাটেজিক মেসেজ। তাহলে ভারতের প্ল্যানটা কি? আর শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে ঠিক কি বার্তা দিলেন? ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম শেখ হাসিনা তার নিরাপত্তা ভাঙলেন। আজ সকালে তার একটি এক্সপ্লোসিভ ইন্টারভিউ সামনে এসেছে। আর মজার বিষয়, এই ইন্টারভিউটা শুধু ভারতীয় মিডিয়ায় নয়, একাধিক বড় ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসেও পাঠানো হয়েছে। হাসিনা সরাসরি ইউনূসকে সতর্ক করে বলেছেন যে মাইন্ড ইউ, ভারত সব দেখছে। এটা ভাববেন না যে ভারত চুপ করে বসে থাকবে। তিনি আরও বলেছেন ইউনূসের হাত থেকে ক্ষমতার লাগাম ইতিমধ্যেই ফসকে গেছে, দেশে হিংসা এখন নর্মালাইজড হয়ে গেছে, আর তিনি একজন নেতা হিসেবে কমপ্লিটলি ফেইল্ড। এখন প্রশ্ন, হাসিনা এতটা কেন রেগে? এর উত্তর লুকিয়ে আছে গতকালের এক ঘটনায়। যারা বলেছিলেন বাংলাদেশে কট্টরপন্থীদের সঙ্গে ইউনূসের কোনো সম্পর্ক নেই, গতকালই তাদের চোখ খুলে গেছে। মোহাম্মদ ইউনূস নিজে উপস্থিত ছিলেন উসমান হাদির জানাজায়, যেখানে দাঁড়িয়ে তিনি শপথ নেন আমরা উসমান হাদির স্বপ্ন পূরণ করব। এখন প্রশ্ন যে উসমান হাদির স্বপ্নটা কি ছিল? তার স্বপ্ন ছিল গ্রেটার বাংলাদেশ গঠন করা আর ভারতের 7 সিস্টার রাজ্যগুলির ওপরে দখল কায়েম করা। আজ মোহাম্মদ ইউনূসও ঠিক সেই আইডিওলজিকেই সমর্থন করছেন। জানা যায় আবারও শোনা গেছে সেই পুরনো স্লোগান দিল্লি নয় ঢাকা। এটা কোনো আবেগী কথা নয়, এটা একটা ক্লিয়ার পলিটিক্যাল সিগন্যাল যে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের জন্য কতটা ডেঞ্জারাস ডিরেকশনে যাচ্ছে। কিন্তু ভারতও সময় নষ্ট করেনি। ত্রিপুরায় 20 মাউন্টেন ডিভিশনে আর 33 কর্পসের ইউনিটগুলি মোতায়েন করা হয়েছে, যারা 1971 মুক্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছিল। এটা নিছক প্রতিরক্ষা নয়, এটা একেবারে অফেন্সিভ পশ্চার। ভারত এখন আর ডিফেন্সিভ মোডে নেই, ভারত এখন অফেন্সিভ মোডে। মুখ্যমন্ত্রী মানিক সাহা সরাসরি পরিষ্কার করে বলেন আজকের যুগে সীমান্তে সেনা থাকাই সবকিছু নয়, একটা বোতাম টিপেই শত্রুকে জবাব দেওয়া যায়। কিন্তু সেনার উপস্থিতি একটা কথাই বোঝায়, 1971 যদি আমরা তোমাদেরকে তৈরি করতে পারি, তাহলে আজ প্রয়োজনে তোমাদের সংশোধনও করতে পারি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।